মার্চ 2024 আমাদের ভারত সরকার এক ধরনের স্টেলথ যুদ্ধ বিমান বানানোর অনুমোদন দিল। নাম AMCA প্রজেক্ট, বাজেট 15,000 কোটি টাকা। আমেরিকা, রাশিয়া, চীন অলরেডি এই ধরনের স্টেলথ বিমান বানিয়ে ফেলেছে। এরপর আমাদের ভারতই হলো গোটা বিশ্বের মধ্যে চতুর্থতম দেশ যাদের হাতের মুঠোয় আসতে চলেছে এই স্টেলথ যুদ্ধ বিমান। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে এই যুদ্ধ বিমান কতটা ভয়ঙ্কর, এই যুদ্ধ বিমান কি ভারতের নিরাপত্তার একটা গেম চেঞ্জার হতে চলেছে। আর সব থেকে বড় প্রশ্ন, আমাদের ভারত এই আমেরিকা, চীনের কাছ থেকে এই ধরনের স্টেলথ যুদ্ধ বিমান না কিনে নিজেরাই বানানোর পথ কেন বেছে নিল। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলি এই AMCA প্রজেক্ট আসলে কি। AMCA মানে হলো অ্যাডভান্স মিডিয়াম কম্বাট এয়ারক্রাফট। সোজা কথায় এই বিমান হলো একটা উন্নত মাঝারি যুদ্ধ বিমান। এটা তৈরি করছে DRDOর অধীনে থাকা একটা বিশেষ সংস্থা যার নাম ADA, আর এটা হতে চলেছে পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট। এখন আপনাদের মনে হতে পারে যে এই পঞ্চম প্রজন্ম মানে কি। দেখুন, যুদ্ধ বিমানকে প্রজন্মে ভাগ করা হয় তাদের প্রযুক্তিগত স্তর অনুযায়ী, মানে কোন বিমান কতটা উন্নত সেই অনুযায়ী পরপর প্রজন্ম ধরে ভাগ করা হয়। প্রথম প্রজন্ম ছিল জেট ইঞ্জিন বিমান, যেগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেরিয়েছিল। আমাদের ভারতের চতুর্থ প্রজন্মের বিমান হলো সুখোই, মিরাজ, আর এই পঞ্চম প্রজন্মের বিমান এই স্টেলথ ফাইটার বিমান, যা রাডারে ধরা পড়ে না। এই বিমানে উন্নত মানের সেন্সর লাগানো আছে এবং এই বিমান সুপারসনিক গতিতে উঠতে পারে। আর সব থেকে বড় কথা, এই যুদ্ধ বিমান নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ পরিচালনা করতে সক্ষম। আমেরিকার কাছে এই ধরনের স্টেলথ যুদ্ধ বিমান দু রকমের আছে, একটা হচ্ছে F-22 আর একটা হচ্ছে F-35। আর চীনের কাছে রয়েছে J-20 এবং J-35। রাশিয়ার কাছে রয়েছে Su-57। অনেক বিশেষজ্ঞরাই মনে করছেন যে এটা নাকি রাশিয়ার পঞ্চম প্রজন্মের বিমান নয়। আর আমাদের ভারত গোটা বিশ্বের মধ্যে 4 নম্বর জায়গা দখল করার জন্য অলরেডি শুরু করে দিয়েছে AMCA প্রজেক্ট। আমাদের ভারতের এই স্টেলথ যুদ্ধ বিমানে থাকবে ডাবল ইঞ্জিন 1 সিটার, মানে দুটো ইঞ্জিন থাকবে আর একটাই সিট থাকবে। এর টেক অফ ওজন হবে প্রায় 25 টন। এই সময় ওর ওজন হবে প্রায় 25 টনের কাছাকাছি। এটা তৈরি হচ্ছে আমাদের ভারতের দুটো ভার্সনে, একটা হচ্ছে AMCA MK1 আর একটা হচ্ছে AMCA MK2। এই দুটো ভার্সনের পার্থক্য নিয়ে আমি পরে আসছি, কিন্তু এখন প্রশ্ন হলো যে 15,000 কোটি টাকা খরচা করে ভারতের এই স্টেলথ যুদ্ধ বিমান বানানোর কি খুবই দরকার ছিল। দেখুন, বর্তমানে ভারতীয় বায়ুসেনার কাছে 31টি স্কোয়াড্রন সক্রিয় রয়েছে। এই স্কোয়াড্রন মানে হলো যে বিমান বাহিনীদের এক একটি দল। দল বলতে ধরুন 15টা যুদ্ধ বিমান নিয়ে একটা দল তৈরি হয়েছে। সেই দলে থাকবে বিভিন্ন পাইলট, বিভিন্ন স্টাফ, রিফিউলিং করার জন্য স্টাফ। তো এই সমস্ত কিছুটাকে নিয়ে একটা দল তৈরি হয়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন আমাদের ভারতকে দুই দিকের যুদ্ধ সামলাতে, মানে ধরুন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হচ্ছে প্লাস চীনের সাথেও যুদ্ধ হচ্ছে, সেই রকম দুই দিকের যুদ্ধ সামলানোর জন্য ভারতের 42টা স্কোয়াড্রন প্রয়োজন। কিন্তু আমাদের ভারতের কাছে বর্তমান সময়ে কতগুলো রয়েছে? 31টা। এই ঘাটতি মেটানোর জন্য এবং বিমানের টেকনোলজিকে আরো উন্নত করার জন্য আমাদের ভারত এই পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে আমাদের প্রতিবেশী দেশ চীনের বায়ুসেনা হলো গোটা বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম বায়ুসেনা। তারা অলরেডি J-20 এবং J-35 এই স্টেলথ বিমান বানিয়ে ফেলেছে। আর আমাদের ভারতের আরেক প্রতিবেশী দেশ পাকিস্তান, যাদের তো এই ধরনের বিমান বানানোর কোনো ক্ষমতাই নেই, তারা ওই চীনের কাছ থেকে J-10C, JF-17 থান্ডার এই সমস্ত স্টেলথ ফাইটার জেট কিনছে। পাকিস্তান যে এই বিমানগুলো কিনছে চীনের কাছ থেকে, এগুলো কিন্তু এতটা উন্নত নয়। এই মতো অবস্থায় আমাদের ভারত অন্য দেশ থেকে এই উন্নত ধরনের বিমান না কিনে বা না বানিয়ে চুপচাপ বসে থাকবে, এটা তো হতে পারে না। আমেরিকার কাছে আমাদের ভারত এই F-35 বিমান না কিনে ভালোই করেছে, কারণ আমেরিকা ইরানের যুদ্ধে আমেরিকার এই F-35 স্টেলথ বিমানকে কিন্তু ইরান মেরে নামিয়ে দিয়েছে। 2024 সালে আমাদের ভারত এই বিমান বানানোর পদক্ষেপ নিয়েছিল, কিন্তু 2026 সালে এসে দেখা গেল যে ভারতের সেই পদক্ষেপটা সঠিক ছিল। এবার আসি বর্তমান সময়ে এই প্রজেক্ট কোথায় দাঁড়িয়ে রয়েছে। বর্তমান সময়ে এই বিমানটির ডিটেল ডিজাইনের কাজ চলছে। এই বিমানটিতে থাকবে ইন্টারনাল ওয়েপন বে, মানে এই বিমানের সমস্ত অস্ত্রগুলো ভেতরে থাকবে, সময় অনুযায়ী বাইরে বেরোবে, ফায়ার করবে, আবার ভেতরে ঢুকে যাবে। এই স্টেলথ যুদ্ধ বিমানে কিন্তু এই টেকনোলজিটা থাকা অত্যন্ত জরুরি। এছাড়া থাকবে AESA রাডার, মানে হলো অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড এরে রাডার, যেটা একই সময়ে অনেকগুলো লক্ষ্য একসাথে ট্র্যাক করতে পারে। দেখুন, যে কোনো যুদ্ধ বিমানের মেন জিনিস হলো তার ইঞ্জিন, কিন্তু এই ইঞ্জিন বানানোয় আমাদের ভারত তেমন একটা ভালো নয়। সেই জন্য এই যুদ্ধ বিমানের MK1 ভার্সনে ব্যবহার করা হবে আমেরিকার JE-414 ইঞ্জিন। তবে এখানেই আমাদের ভারতের সব থেকে বড় একটা নেগেটিভ পয়েন্ট, যে এই স্টেলথ যুদ্ধ বিমানে যে ইঞ্জিনের প্রয়োজন আমেরিকার GE-414 ইঞ্জিন কিন্তু সেই প্রয়োজন মেটাতে পারছে না। সোজাভাবে বললে প্রযুক্তিগতভাবে 4.5 প্রজন্মের কাছাকাছি বলা যায়। কিন্তু অন্যদিকে এই বিমানের MK2 ভার্সনে ভারত তার নিজের বানানো দেশীয় ইঞ্জিন ব্যবহার করবে। কিন্তু সমস্যাটা হলো এখানেই, ভারত এর আগে কিন্তু তেজস যুদ্ধ বিমানের জন্য ইঞ্জিন তৈরির চেষ্টা চালিয়েছিল, কিন্তু তা ব্যর্থ হয়েছিল। কিন্তু এখন DRDO বলছে যে সেই ব্যর্থ হওয়া ইঞ্জিনের শিক্ষা নিয়ে এই নতুন ইঞ্জিন নাকি তারা তৈরি করবে। তবে এই ইঞ্জিন ঠিকঠাক তৈরি হবে কিনা বা এই ইঞ্জিন তৈরি করতে আরো কত সময় লাগবে তা কিন্তু এখনো অনিশ্চিত। তবে এই জন্য আমাদের ভারতীয় প্রযুক্তিকে কিন্তু
কিন্তু ছোট করে কেউ দেখবেন না, কারণ এই ইঞ্জিন বানাতে কিন্তু অনেক আধুনিক টেকনোলজি লাগবে, যা কোনো দেশের পক্ষে অতটা সহজ নয়। দেখুন, সময় কথা বলবে যে এই বিমানের MK2 ভার্সনে দেশীয় ইঞ্জিন লাগানো হলো না বিদেশি ইঞ্জিন লাগানো হলো। আমাদের ভারতের টার্গেট রয়েছে সরকারি পরিকল্পনা অনুযায়ী 2028 সাল থেকে 2030 সালের মধ্যে প্রথমবার ট্রায়াল হিসাবে উড়িয়ে দেখা। যদি 2030 সালের মধ্যে প্রথম উড়ান ট্রায়াল সফল হয়, তাহলে আশা করা যাচ্ছে 2035 থেকে 2038 সালের মধ্যে এই যুদ্ধ বিমান কিন্তু সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে যুদ্ধে নামার জন্য। দেখুন, আমাদের ভারতের প্রতিরক্ষা প্রকল্পের ইতিহাস দেখলে দেরি হওয়াটাই একটা স্বাভাবিক প্যাটার্ন। যেমন আমাদের ভারতে বানানো তেজাস এয়ারক্রাফট, এটা শুরু হয়েছিল 1980 সালে, শেষ হয়েছিল কবে 2016 সালে। তবে এখানে একটা পজিটিভ দিক আছে, আমাদের ভারত কিন্তু আগে এই তেজাস যুদ্ধ বিমান বানিয়ে ফেলেছে। সেই জন্য বিশেষজ্ঞরা বলছেন যে এই তেজাসের অভিজ্ঞতা নিয়ে এই বিমান বানাতে ভারতের বেশি সময় লাগবে না। আরেকটা জিনিস, এই বিমানে কিন্তু সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে না, আমেরিকা থেকে ইঞ্জিন আনা হচ্ছে, তারপর কিছু কিছু বিদেশি প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে। সেই জন্য সবাই মনে করছে যে এটা সম্পূর্ণভাবে রেডি হতে বেশি সময় লাগবে না। দেখুন, আমেরিকার এরকম স্টেল যুদ্ধ বিমান F-35 বানাতে সময় লেগেছিল 7 থেকে 8 বছর, সেখানে আমাদের ভারতের লাগছে প্রায় 12 থেকে 13 বছর। কিন্তু প্রশ্ন হলো কেন? দেখুন, প্রথমত DRDOর অধীনে এই প্লেন বানানো হচ্ছে, আর DRDO একটা সরকারি সংস্থা, সেই জন্য প্রতিযোগিতা নেই, তাড়া নেই। তেজাস যুদ্ধ বিমান বানাতেই কিন্তু 26 বছর সময় লাগিয়েছিল, তবু এই বিমান বানাতে 12 থেকে 13 বছর বা খুব জোর হলে ম্যাক্সিমাম 14 বছর সময় লাগছে। তবে হ্যাঁ, এটা মানতে হবে যে বর্তমান সময়ে আমাদের ভারত কিন্তু প্রযুক্তিগত দিক দিয়ে অনেকটা এগিয়েছে। আর দ্বিতীয় কারণ হলো এই বিমানের ইঞ্জিন নিয়ে সমস্যা। এইসব যুদ্ধ বিমানের ক্ষেত্রে ইঞ্জিনটাই হয় তার আসল জিনিস, আর এই ইঞ্জিনে যে প্রযুক্তি ব্যবহার করা হয় এগুলো হচ্ছে সব থেকে কঠিনতম প্রযুক্তিগুলোর মধ্যে একটি। সেই জন্য এই ইঞ্জিন সহজে কোনো দেশ বানিয়ে ফেলতে পারে না, আর যারা বানিয়েছে যেমন আমেরিকা, রাশিয়া, চীন, তারা সহজে ওই ইঞ্জিনের প্রযুক্তি বিক্রি করতে চায় না। তবে আমাদের ভারত এই বিমানের MK1 ভার্সনে আমেরিকান ইঞ্জিন লাগাচ্ছে, কিন্তু MK2 ভার্সনে আমাদের ভারতের বানানো ইঞ্জিন লাগানোর কথা রয়েছে। সেই ইঞ্জিন আমাদের ভারত বানাতে পারবে না এখন ওটাই দেখার। এখন আপনাদের মনে হতে পারে যে সবই তো বুঝলাম, কিন্তু এই বিমানে এমন কি রয়েছে যার জন্য গোটা বিশ্বের সমস্ত বড় বড় দেশগুলো এই বিমান বানানো বা এই বিমান কেনার জন্য পিছনে পড়ে রয়েছে? সব থেকে মেন জিনিস হলো স্টেলথ প্রযুক্তি। এই স্টেলথ প্রযুক্তি হলো এই বিমান রাডারে ধরা পড়বে না, আর ধরা পড়লেও খুব ছোট দেখাবে। এই বিমান যুদ্ধের সময় সহজেই শত্রুর দেশে ঢুকে পড়তে পারবে এবং শত্রুর দেশ তার টেরও পাবে না। क्या बात है सर। যদি রাডারেই ধরা না পড়ে তাহলে শত্রুর দেশ এই বিমানকে ধ্বংস করবে কিভাবে? সেই জন্য এই বিমান যেই দেশ যতটা উন্নত প্রযুক্তি বানাতে পারবে তাদের ততই লাভ। তবে চীনের কাছে যে যুদ্ধ বিমান রয়েছে J-35, এটা কিন্তু খুবই ভয়ঙ্কর। চীন 2017 সালে অলরেডি এই স্টেল যুদ্ধ বিমান বানিয়ে ফেলেছিল, নাম ছিল J-20। তারপর 2025 সালে আরেকটা স্টেল যুদ্ধ বিমান লঞ্চ করে চীন, যার নাম J-35, এবং এটা J-20-র আপগ্রেড ভার্সন। আমাদের ভারত যেই স্টেল যুদ্ধ বিমান এখনো বানাতেই পারেনি, জাস্ট কাজ শুরু করেছে, সেই যুদ্ধ বিমান চীন অলরেডি দুটো বানিয়ে ফেলেছে। আর সব থেকে বড় কথা হলো চীন কিন্তু নিজের দেশের ইঞ্জিন নিয়ে নিজের প্রযুক্তিতেই এইসব বিমান বানিয়েছে। তবে আমাদের এই যুদ্ধ বিমানে কিন্তু একটা প্লাস পয়েন্ট রয়েছে, সেটা হলো যে আমাদের এই যুদ্ধ বিমান কিন্তু ব্রাহ্মোস মিসাইল বহন করতে পারবে, যেটা চীনের ওই দুটো স্টেল যুদ্ধ বিমান পারে না। আগামী দিনে আমাদের ভারত যখন এই প্রথম স্টেল যুদ্ধ বিমান লঞ্চ করবে, তখন হয়তো চীন আরও এর আপগ্রেড ভার্সন বানিয়ে ফেলবে। তাহলে এখন সব থেকে বড় প্রশ্ন হলো যে আগামী 5 থেকে 10 বছরে যদি ভারত চীনের মধ্যে কোনো রকম যুদ্ধ শুরু হয়, তাহলে কি চীনের ওই J-35 স্টেল বিমানকে ভারত আটকাতে পারবে? দেখুন, আমাদের ভারতের কাছে রয়েছে AWACS বিমান রাডার। এটাকে আমাদের ভারতের চোখ বলা হয়। এটা আকাশে 400 কিলোমিটার এরিয়া পর্যন্ত সমস্ত রকমের যুদ্ধ বিমান, মিসাইল, ড্রোন সমস্ত কিছুকে কিন্তু ট্র্যাক করে নিতে পারে। কিন্তু যদি আমাদের ভারতের আকাশে চীনের ওই J-35 স্টেল যুদ্ধ বিমান ঢুকে পড়ে, তখন ওই রাডার কিন্তু পুরোপুরি শনাক্ত করতে পারবে না যে এটা একটা বিমান ঢুকেছে, কিন্তু অস্বাভাবিক একটা সংকেত সে দিতে পারবে, আর ওই অস্বাভাবিক সংকেত ধরেই ওই বিমানকে শনাক্ত করে আকাশেই উড়িয়ে দিতে হবে। তবে চীনের এই যুদ্ধ বিমানে কিন্তু একটা দুর্বলতা রয়েছে, সেটা হলো এই বিমান সহজে তো ভারতের আকাশে প্রবেশ তো করে যাবে, কিন্তু আক্রমণ করতে গেলে রাডারের প্রয়োজন। আর এই বিমান যখন নিজের রাডারকে অ্যাক্টিভেট করে আক্রমণ করবে, তখনই আমাদের ভারতীয় ডিফেন্স রাডারে তা ধরা পড়ে যাবে, ফলে খুব সহজেই ওই বিমানকে ধ্বংস করা সম্ভব। কিন্তু অন্যদিকে চীন অত বোকা নয়, তারা কিন্তু প্রথমে আমাদের ভারতের AWACS রাডারকে ধ্বংস করবে, তারপরে J-35 স্টেলথ বিমান পাঠাবে, আর সেই সময় কিন্তু আমাদের ভারত সমস্যায় পড়তে পারে। দেখুন, আমাদের ভারতের মধ্যেই অনেক মানুষ ভাবে যে ভবিষ্যতে কবে যুদ্ধ হবে না তার কোনো ঠিক নেই। এখন থেকে আমাদের সরকার হাজার হাজার কোটি টাকা এর পিছনে খরচা করে দিচ্ছে, এর থেকে তো স্কুল, কলেজ বা হসপিটাল বানানো ভালো। তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আমাদের ভারতের জাতীয় নিরাপত্তা কিন্তু সবার আগে, তারপরে আসে সামাজিক উন্নয়ন। বর্তমান সময়ে গোটা বিশ্বের মধ্যে যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে, এই মতো অবস্থায় আমাদের ভারত যদি নিজের দেশের নিরাপত্তা বাড়িয়ে নিজের দেশকে সুরক্ষিত না করে,
তাহলে কিন্তু শত্রুর দেশের একটা মিসাইল পড়বে, ওই স্কুল কলেজ হাসপাতাল 1 মিনিটে সব শেষ হয়ে যাবে। সেই জন্য এটা মাথায় রাখবেন যে আমাদের ভারত সরকার নিরাপত্তার পিছনে যত কোটি কোটি টাকাই খরচা করছে, সবকিছু কিন্তু আমাদের ভারতের সমস্ত মানুষের কথা ভেবেই করছে। একবার ভাবুন, আমাদের ভারত যখন এই পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান সফলভাবে বানিয়ে ফেলবে, তখন আমাদের ভারতের নাম আন্তর্জাতিক অবস্থানে কতটা বেড়ে যাবে। গোটা বিশ্বের প্রধান শক্তিশালী দেশগুলোর পাশে যেমন আমেরিকা, চীন, রাশিয়া, তারপরে আমাদের ভারতের নাম লেখা হবে। তখন গোটা বিশ্বের দেশগুলো বুঝবে যে ভারত শুধুমাত্র এখন আর অস্ত্র কেনার দেশ নয়, অস্ত্র বানানোরও দেশ। আর সব থেকে বড় দিক হলো আমাদের ভারত যদি একবার সফলভাবে এই বিমান বানিয়ে ফেলে, তখন এই বিমান বানানোর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আরো উন্নত মানের বিমান খুব সহজেই বানাতে পারবে। আমাদের ভারতের এখন মেন লক্ষ্য এটাই যে এই AMCA প্রজেক্টকে সফল করে ইতিহাস গড়ে দেওয়া। সহজভাবে বললে এই প্রজেক্ট মানে শুধু যুদ্ধ বিমান বানানো নয়, এর মাধ্যমে কিন্তু গোটা বিশ্বকে আরও একবার প্রমাণ করে দেওয়া যে আমাদের ভারত বর্তমান সময়ে কতটা শক্তিশালী হয়ে উঠেছে। অ্যাট দ্য এন্ড আমি একটা কথাই বলবো, কোনো দেশ যখন নিজের অস্ত্র নিজেরাই বানায়, শুধুমাত্র সামরিক শক্তি বাড়ে না, ওই দেশের মর্যাদাও অনেকটা বেড়ে যায়। হ্যাঁ, এটা ঠিক যে আমেরিকা, রাশিয়া, চীনের স্টেলথ যুদ্ধবিমান এখন আকাশে উড়ান দিচ্ছে, আর আমাদের ভারতের স্টেলথ যুদ্ধবিমান এখন মাটিতে তৈরি হচ্ছে। সময়ের ব্যবধান রয়েছে ঠিকই, কিন্তু আমাদের ভারত কিন্তু কোনো অংশেই পিছিয়ে নেই। AMCA শুধুমাত্র একটা ভারতের বিমান নয়, এটা কিন্তু আমাদের ভারতের প্রযুক্তিগত সার্বভৌমত্বের একটা বড় পরীক্ষা। এই পরীক্ষায় আমাদের ভারত পাস করবে কিনা সেটা সময় বলবে। তো এখন সকল ভারতবাসীর এটাই দেখার যে এই যুদ্ধ বিমান কত তাড়াতাড়ি রেডি হয় এবং কত তাড়াতাড়ি যুদ্ধের জন্য প্রস্তুত হয়। তো আজকের ভিডিও বাস এই পর্যন্তই। আমাদের ভারতে বানানো এই স্টেলথ বিমানের প্রজেক্ট নিয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। জয় হিন্দ।